নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5ই মার্চ 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল: রাজ্যে পঞ্চদশ অর্থ কমিশনের কোটি কোটি টাকা অব্যয়িত, বহির্রাজ্যের যুবক যুবতীদের অফার নিয়ে সোচ্চার জিতেন, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড প্রত্যাখ্যান, হতাশ বিপন্ন রোগীর পরিবার, ভিলেজ কমিটি নির্বাচন বিলম্ব কারণ জানালো রাজ্য সরকার, বাজেট অব্যয়িত রেখে 26% দিয়ে বঞ্চনা, নিখোঁজ স্বামী থানায় মামলা করে হুমকির মুখে স্ত্রী সন্তান, ঘুষের বদলে বতে করা শাস্তি, চাকুরি 21 যুবকের টাকা নিয়ে পালিয়ে গেল প্রতারক। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো রাজ্যে পঞ্চদশ অর্থ কমিশনের কোটি কোটি টাকা অব্যয়িত। এখানে বলা হচ্ছে, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে 27,804 কোটি টাকার বাজেট উপস্থাপিত হয়েছে। দুদিন ধরে বিধানসভা অধিবেশনে আলোচনা পর্যালোচনা চলছে বাজেট নিয়ে, অথচ প্রতি বছর সরকার বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারছে না। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন বুধবার শেষ, অথচ বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকা অব্যয়িত রয়ে গেছে। এর মধ্যে একটি বড় অংশের টাকা ব্যয় হয়নি গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরে। অথচ রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ আর অর্থনৈতিক সমস্যায় গরিব অংশের মানুষ দিশেহারা। 2023-24 অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ ব্যয় না হলেও আজ 27,804 কোটি টাকার বাজেট গৃহীত হবে বিধানসভার বাজেট অধিবেশনে। একই সাথে রাজ্যের বিভিন্ন দপ্তরের অব্যয়িত থাকছে কোটি কোটি টাকা। 2023-24 অর্থ বছরেও একই চিত্র দেখা গেছে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন খাতে। বিশেষ করে পঞ্চদশ অর্থ কমিশনের কোটি কোটি টাকা ব্যয় করতে সবথেকে বেশি ব্যর্থ হয়েছে সরকার। আর মাত্র কয়েকদিন 2023-24 অর্থ বছরের সমাপ্তি হবে, অথচ বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারেনি সরকার। রাজ্যের প্রতিটি জেলার ব্লক পঞ্চায়েতগুলিতে লক্ষ লক্ষ টাকা আটকে রয়েছে ব্যয় করতে না পারায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত গ্রাম স্বরাজ পোর্টালের তথ্য অনুসারে রাজ্যের জেলাগুলিতে পঞ্চদশ অর্থ কমিশনের দেয়া অর্থের মধ্যে অর্ধেকেরও কম টাকা ব্যয় করার চিত্র ফুটে উঠেছে। এক তথ্যে দেখা গেছে, পঞ্চদশ অর্থ কমিশন 2023-24 অর্থ বছরে জেলা পরিষদকে 9,14,27,340.24 কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু বছর শেষে জেলা পরিষদ ব্যয় করতে পেরেছে মাত্র 3,73,43,949.80 কোটি টাকা। একইভাবে পঞ্চায়েত সমিতি বা ব্লক পঞ্চায়েতকে অর্থ প্রদান করা হয়েছে 42,21,35,025.24 কোটি টাকা। এক্ষেত্রে 2023-24 অর্থবছরে সরকার ব্যয় করতে পেরেছে মাত্র 16,51,08,296.8 কোটি টাকা। ভিলেজ কমিটি বা ভিলেজ পঞ্চায়েতগুলিকে 2023-24 অর্থবছরে অর্থ কমিশন বরাদ্দ করেছে 132,51,70,135.50 কোটি টাকা। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেছে, সরকার ব্যয় করতে পেরেছে মাত্র 55,14,62,594.50 কোটি টাকা, যা বরাদ্দের থেকে অর্ধেকেরও কম। 2024-25 অর্থ বছরেও গ্রামোন্নয়ন দপ্তরের জন্য বাজেটের 7.98% অর্থ বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। অপরদিকে রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর ব্লক ও পঞ্চায়েত স্তরে সচিবদের একের পর এক শোকজ দিয়ে যাচ্ছে 15 অর্থ কমিশনের অর্থ ব্যয় করার জন্য। কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে, নিচু স্তরের কর্মীদের দপ্তর একের পর এক শোকজ নোটিশ দিলেও অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ ব্যয় করার গাইডলাইন পরিবর্তনের কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে রাজ্যের প্রতিটি জেলার ব্লক ও পঞ্চায়েতগুলিতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থের লক্ষ লক্ষ টাকা পড়ে থাকলেও খরচ করতে পারছে না সচিবরা। বিশেষ করে ভিলেজ কমিটিগুলিতে এই সমস্যা আরও বেশি। ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থায় নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা বছরের শুরুতেই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে অর্থ বছরের কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়, আর সেই পরিকল্পনা অনুসারে সারা বছর কাজের বাস্তবায়ন হয়। এই কাজের জন্য অর্থ কমিশন মঞ্জুরি দেয়। এক্ষেত্রে স্বশাসিত এলাকার ভিলেজ কমিটিগুলিতে নির্বাচিত বডি না থাকার কারণে কোনো ধরনের অ্যাকশন প্ল্যান ছাড়াই কাজ চলছে গত কয়েক বছর ধরে। এই অবস্থায় ভিলেজ কমিটিগুলি প্রশাসনিক জটিলতার কারণে পঞ্চদশ অর্থ কমিশনের মঞ্জুর করা টাকা ব্যয় করতে পারছে না। ফলে টাকার পাহাড় জমছে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত, ভিলেজ কমিটি থেকে শুরু করে ব্লক স্তরে।
এই ক্ষেত্রে নিয়ম কানুনের শিথিলতা না হলে প্রতি অর্থ বছরেই বরাদ্দকৃত অর্থ অব্যয়িত থাকবে বলেই জানায় এক আধিকারিক। শুধু গ্রাম উন্নয়ন বা পঞ্চায়েত দপ্তরেই 15 অর্থ কমিশনের টাকা ব্যয় করতে পারেননি, রাজ্যের অন্যান্য দপ্তরগুলিও তাদের বরাদ্দকৃত অর্থ খরচ করতে ব্যর্থ হয়েছে। সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা এক তথ্য দিয়ে বলেন, রাজ্যে গত অর্থ বছরের বরাদ্দকৃত অর্থের 26% খরচ করতে পারেনি। একদিকে রাজ্যের গ্রাম পাহাড়ে গরিব অংশের মানুষরা কাজ আর খাদ্যের অভাবে অন্যে হয়ে ঘুরতে হচ্ছে, আর অপরদিকে সরকারের সদিচ্ছার অভাবে কোটি কোটি টাকা অব্যয়িত থেকে যাচ্ছে কোষাগারে। রাজ্যের অসংখ্য উন্নয়নমূলক কাজ হচ্ছে না, রাস্তাঘাট ভেঙে রয়েছে, জলের দাবিতে প্রতিনিয়ত সড়ক অবরোধ হচ্ছে, বিদ্যালয়ে পরিকাঠামো সমস্যায় পতন ব্যাহত হচ্ছে, অথচ প্রতি বছর সরকারে কোটি কোটি টাকা অব্যয়িত থাকছে। এই কেমন সরকার কোষাগারে টাকা রেখে গরিবের জন্য ব্যয় করছে না? এই নিয়ে এখন প্রশ্ন তুলছে রাজ্যের সাধারণ মানুষ। বন্ধুরা, এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো ভিলেজ কমিটি নির্বাচন বিলম্ব কারণ জানালো রাজ্য সরকার। এখানে বলা হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এডিসি ভিলেজ কমিটি নির্বাচন কেন সম্পন্ন করা যায়নি, এই বিষয়ে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ আজ বিধানসভায় স্পষ্টীকরণ দিয়েছেন। বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এক প্রশ্নের উত্তরে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করে জানান, এডিসি কর্তৃপক্ষ ভিলেজ কমিটির আসন সংরক্ষণের বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত করেনি। তাছাড়া এডিসি কর্তৃপক্ষ এডিসি এলাকায় টাউন কমিটি স্থাপনের জন্য 2021 সালে আইন পাশ করেছে। এডিসির সমস্ত এলাকা মোট 587টি ভিলেজ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন আইন অনুযায়ী টাউন কমিটি গঠিত হলে ভিলেজ কমিটিগুলিরও সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ভিলেজ কমিটির তালিকাও চূড়ান্ত করা সম্ভব নয়। এই সমস্ত কারণে ভিলেজ কমিটির নির্বাচন সুনির্দিষ্ট সময়ের মধ্যে করা যাচ্ছে না বলে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানান। তিনি জানান, রাজ্যে শেষ গ্রাম কমিটির নির্বাচন 24শে ফেব্রুয়ারি 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে গ্রাম কমিটির পরবর্তী সাধারণ নির্বাচন 7ই মার্চ 2021 হওয়ার কথা, কিন্তু রাজ্যে কোভিড মহামারী পরিস্থিতি এবং অন্যান্য কারণে নির্ধারিত সময়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। যদিও রাজ্য সরকার ও টিটিএডিসি কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে রাজ্য নির্বাচন কমিশন 2021 সালে জেলা নির্বাচন নিবন্ধন কর্মকর্তা রিটার্নিং অফিসার নিয়োগ করে প্রাক নির্বাচনের কাজ শুরু করেছিল। পরবর্তীতে বকেয়া ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এক মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্টে 13 জুলাই 2022 তারিখের এক আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন পুনরায় রাজ্য সরকার এবং এডিসি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে গ্রাম কমিটিগুলির নির্বাচন মণ্ডলীর তালিকা প্রস্তুত করার কাজে হাত দেয় এবং সেই অনুযায়ী সমস্ত নির্বাচন রেজিস্ট্রেশনের আধিকারিকেরা নির্বাচক মণ্ডলীর খসড়া ভোটার তালিকা প্রস্তুত করেন এবং কমিশনের 12 সেপ্টেম্বর 2022 তারিখের বিজ্ঞপ্তিমূলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশন ভোট গ্রহণ কেন্দ্রের নামেরও চূড়ান্ত তারিখ প্রকাশের দিন ঠিক করে, কিন্তু গ্রাম কমিটি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বিগত 20শে সেপ্টেম্বর 2022 তারিখে মাননীয় উচ্চ আদালতে অপর একটি রিট আবেদন করে ভোটার তালিকার যোগ্য বুড়ো আদিবাসী নাগরিকদের নাম অন্তর্ভুক্তির জন্য দাবি করা হয়। এই পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট 26শে সেপ্টেম্বর 2022 তারিখের আদেশে ভোটার তালিকা দ্রুত প্রস্তুত করে আইন অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দেন। হাইকোর্টের উপরিউক্ত নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ভোটার তালিকার প্রকাশের চূড়ান্ত তারিখ পিছিয়ে দেয় এবং রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সমস্ত যোগ্য বুড়ো শরণার্থীদের যাদেরকে রাজ্য পুনর্বাসন দেওয়া হয়েছে তাদের রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং 12 অক্টোবর 2022 পর্যন্ত মাত্র মোট 21,703 জনের মধ্যে 6,052 বুড়ো শরণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানায়। সর্বশেষ ত্রিপুরা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিগত 17 জুলাই 2023 সনে পাওয়া তথ্য অনুযায়ী বুড়ো শরণার্থীদের 7,389 জন ভোটারের নাম এখনও রাজ্য বিধানসভার
নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সম্প্রতি ত্রিপুরা বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাই ভোটার তালিকার বুড়ো শরণার্থীদের অন্তর্ভুক্তি সর্বশেষ তথ্য সংগ্রহাধীন আছে। তাছাড়া উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও নিম্নলিখিত কয়েকটি বিষয়ও নির্বাচন গ্রহণ করার ক্ষেত্রে অসুবিধার কারণ। এডিসি কর্তৃপক্ষ গ্রাম কমিটির আসন সংরক্ষণের অবস্থা সম্পর্কে এখনও কমিশন চূড়ান্ত করেনি। উক্ত রিজার্ভেশন সুনির্দিষ্ট না করেই নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা সম্ভব নয়। এডিসি কর্তৃপক্ষ এডিসি এলাকায় টাউন কমিটি স্থাপনের জন্য আইন 2021 পাস করেছে। TTADC এর সমস্ত এলাকা মোট 587টি গ্রাম কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার নতুন আইন অনুযায়ী টাউন কমিটি গঠিত হলে গ্রাম কমিটিগুলির সীমানায় পুনর্নির্ধারণ করতে হবে। ফলে ক্ষতিগ্রস্ত গ্রাম কমিটির সীমানা চূড়ান্ত না হওয়া পর্যন্ত গ্রাম কমিটির নির্বাচনী তালিকা চূড়ান্ত সম্ভব নয়। এইসব কারণে ভিলেজ কমিটির নির্বাচন সুনির্দিষ্ট সময়ে সম্পন্ন করা যায়নি বলে জানান নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। বন্ধুরা, এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বাজেট অব্যাহত রেখে 26% দিয়ে বঞ্চনা। এখানে বলা হচ্ছে, চলতি অর্থবছরের বাজেটের 26% অব্যাহত রেখে রাজ্য সরকার রাজ্যের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ ও কর্মচারীদের আর্থিক বঞ্চনা করছে। এ নিয়ে আজ বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বাজেটের 26% অর্থ অব্যয়িততা সিএজি অর্থাৎ ক্যাগ রিপোর্টেই উল্লেখ রয়েছে, অথচ কোনো খরচ করতে পারেনি। রাজ্য বাজেটের 26% অব্যয়িত রেখে রাজ্য কর্মচারীদের 26% মহার্ঘ ভাতা বঞ্চনা নিয়েও সরব হন তিনি। বিরোধী নেতা বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 46% মহার্ঘ ভাতা পাচ্ছেন, ত্রিপুরায় কর্মচারীরা পাচ্ছেন মাত্র 20% দিয়ে। কেন এমন বঞ্চনা প্রশ্ন তুললেন তিনি। রাজ্যের কৃষক ও জুমিয়া, চা বাগান শ্রমিক, মিড ডে মিলের কর্মী, অনিয়মিত কর্মীদের রাজ্য সরকার কীভাবে আর্থিক বঞ্চনা করছে তা বিস্তারিত উল্লেখ করেন বিরোধী নেতা। তিনি বলেন, রাজ্যের হাজার হাজার ঋণগ্রস্ত কৃষক অপুষ্টিতে ভুগছে, ফসলের ক্ষতি হলেও বিমার টাকা পাচ্ছে না, পুঁজিপতিদের ঋণ মুকুব করা হচ্ছে, অথচ অসহায় কৃষকদের ঋণ কেন মুকুব করা হবে না, এই নিয়ে প্রশ্ন তুলেন তিনি। সরকারি বীমা কোম্পানির পরিবর্তে সরকার কেন বেসরকারি বীমা কোম্পানির মাধ্যমে সাধারণ মানুষের জন্য চিকিৎসা বীমা করাচ্ছে সে সম্পর্কেও তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিষয়ে বাজেটে কোনো প্রতিশ্রুতি নেই। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের বিরোধিতা করতে গিয়ে বলেন, 2024-25 অর্থ বছরের জন্য 27,804 কোটি 67 লক্ষ টাকা বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। বাজেটে 410 কোটি 69 লক্ষ টাকার ঘাটতি দেখানো রয়েছে, কিন্তু এই বাজেটের কোনো লক্ষ্য নেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। নিম্ন আয়ের মানুষদের জন্য, বিশেষ করে তপশিলি জাতি তপশিলি জনজাতিদের জন্য কিছু উল্লেখ নেই। জুমিয়াদের দরিদ্রতা থেকে চিরমুক্তি প্রদানের কোনো প্রতিশ্রুতি নেই। তার মতে বিগত 5-6টি অর্থ বাজেটের চেয়ে এবারের বাজেটে কোনো ব্যতিক্রম নেই। তার দাবি, রাজ্যের 42 লক্ষ মানুষের কথা মাথায় রেখে বাজেট তৈরি করতে হবে। শ্রী দেববর্মা বলেন, জনজাতিদের জন্য বাজেটে 4.18% বরাদ্দ রাখা হয়েছে। এই টাকায় জনজাতিদের জন্য উন্নয়ন সম্ভব কিনা তা জানতে চান। সেই সাথে রাজ্যের 10% কৃষকদের কাছেও কিষাণ ক্রেডিট কার্ড নেই বলে অভিযোগ করেন অনিমেষ দেববর্মা। বাজেটের সমালোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, পাহাড়ের জমিতে চাষ করে নজির গড়েছে পড়শি রাজ্য সিকিম, মিজোরাম। ত্রিপুরার অধিকাংশ জমিও পাহাড়, কিন্তু এই পাহাড়ের চাষ কীভাবে হবে সে বিষয়ে বাজেটে কিছুর উল্লেখ নেই। এছাড়া স্বাস্থ্য পরিষেবায় 6.2% অর্থ বরাদ্দ যথেষ্ট নয় বলে উল্লেখ করেছেন তিনি। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বহির্রাজ্যের যুবক যুবতীদের অফার নিয়ে সোচ্চার জিতেন। এখানে বলা হচ্ছে, জিআরবিটিতে বহির্রাজ্যের যুবক যুবতীদের অফার পাওয়া নিয়ে সোচ্চার হলেন বিরোধী বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এই নিয়ে ট্রেজারি বেঞ্চের সঙ্গে বিরোধীদের বাদানুবাদে এক সময়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সোমবার বিধানসভার দ্বিতীয়ার্ধে বাজেটের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গটি তুলে আনেন জিতেন্দ্রবাবু। তিনি তথ্য দিয়ে বলেন, এই রাজ্যে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষিত বেকারের সংখ্যা 3 লক্ষেরও বেশি, অথচ জিআরবিটিতে চাকুরি যাচ্ছে মালদা, নদিয়া, আসাম, বিহার সহ বহির্রাজ্যে। বাধ্য হয়েই বেকাররা গাঁজা, চিনি এসব পাচারের কাজকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছে। এই তালিকায় সব রাজনৈতিক দলের লোকেরাই আছেন। এটা কোনোভাবেই কাম্য নয়, কিন্তু পরিস্থিতি তাদের সে পথে নিয়ে যাচ্ছে।
তিনি সবাই অভিযোগ করেন যে রাজ্যের যুবকদের বাদ দিয়ে বহির্রাজ্যের যুবকরা সরকারের গ্রুপ সি পদে বেশি নিযুক্তি পেয়েছে। যদিও ট্রেজারি বেঞ্চের পক্ষে দুই মন্ত্রী রতনলাল নাথ ও সুশান্ত চৌধুরী এর প্রতিবাদ করেন। বহির্রাজ্যের যুবকদের চাকরি পাওয়ার বিষয়টি অস্বীকার না করে বলেন, পুরনো নিয়োগ নীতি মেনে সরকার নিয়োগ দিয়েছে। আগেও অনেক বহির্রাজ্যের প্রার্থীরা রাজ্যে বিভিন্ন গ্রুপে চাকরি পেয়েছে, কিন্তু জেআরবিটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবার পর তা আর সংশোধন করার সুযোগ ছিল না। অন্যথায় আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারত বলে বক্তব্য ছিল মন্ত্রীদের। মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রতনলাল নাথ দুজনেই বলেন, জেআরবিটির ফল প্রকাশের পর এই বিষয়টা সামনে আসে, কিন্তু তখন নিয়োগ প্রক্রিয়া বাতিল করলে সমস্যা তৈরি হতো। তবে ভবিষ্যতে যাতে রাজ্যের যুবকদের বঞ্চিত হতে না হয় তার জন্য নিয়োগের ক্ষেত্রে পিআরটিসিকে বাধ্যতামূলক করা হয়েছে বলে উল্লেখ করেছেন তারা। এর আগে কোনো সরকারের সময়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও ট্রেজারি বেঞ্চের সদস্য তথা মন্ত্রী রতনলাল নাথ ও সুশান্ত চৌধুরী সিপিএম বিধায়ককে উদ্দেশ্য করে বলতে থাকেন। এক সময়ে এই নিয়ে বিধানসভায় তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের সদস্যরা। এদিন বাজেটের সমালোচনা করে জিতেন্দ্র চৌধুরী বলেন, এই বাজেট বিকাশের পরিপন্থী নয়, জনগণের পরিপন্থী নয়, এটি একটি ব্যর্থতার দলিল। একটি আর্থিক পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে শ্রী চৌধুরী বলেন, গত বছরের খরচের তুলনায় এই বছরের খরচ মাত্র 350 কোটি টাকা বেশি দেখানো হয়েছে। কৃষিতে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থের পরিমাণ যথেষ্ট নয়। গ্রামোন্নয়ন দপ্তরের বরাদ্দের প্রসঙ্গ তুলতে গিয়ে শ্রী চৌধুরী অতীতের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, আগে রেগায় 90 থেকে 95 দিনের কাজের সুবিধা পেতেন মানুষ, এখন 50 দিনও হয় না। তার বক্তব্য, বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার কিছুই মিলেনি। শুধু তাই নয়, কৃষি সেচ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা ধরা পড়েনি। কৃষিক্ষেত্রে কিছু যন্ত্রপাতি কিংবা কিষাণ সম্মান নিধিতে কিছু অনুদানেই সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান যেমন বাজেটে গুরুত্ব পায়নি, তেমনি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ ন্যায্য পাওনা নিয়ে কোনো কিছুই উল্লেখ নেই। তাই বাজেট উন্নয়ন বিরোধী অধোগতির বাজেট। প্রকৃত অর্থেই এই বাজেট দিশাহীন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।